ওনার দলবল নিয়ে প্রায় 14 জন টিচারকে শিক্ষককে নিয়ে আমার বাড়িতে গিয়ে, আমার বাড়ি দেবনাথপুরে, আমাকে ভিডিও কল করে ইনভাইট করেছেন। আমি গুজরাটে থাকি বরোদায় কর্মসূত্রে। সেই দিন আমাকে কথা দিতে হয়েছিল আমি আজকে উপস্থিত থাকবো এখানে, সেই জন্য আমি আজকে আসতে বাধ্য হয়েছি। এবং আমি এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি যে আমি এত বড় একটা অনুষ্ঠানে এসে আমি আমার বক্তব্য রাখার সুযোগ পাচ্ছি। সেই জন্য আমি সকল মাস্টারমশাইদেরকে এবং আমাদের মঞ্চে উপস্থিত আমাদের সুবোধ কাকা, অন্যান্য যারা আছে অন্য সবাইকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি 2-4টে কথা বলছি। আমাদের সময়কার যারা স্টুডেন্ট ছিলেন তার মধ্যে আমি দেখছি আমাদের অনেক বন্ধু বান্ধব, যেমন রাজস্বী দত্ত, জহিরুল ইসলাম, গোপীনাথ মুন্সি, ওরা এই স্কুলে টিচার হিসাবে এখন নিযুক্ত। এটা দেখে আরও খুশি হচ্ছে আমি যে আমাদের ক্লাসমেটরা নিজেদের স্কুলেই শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছে। যাই হোক, আমি 1992 থেকে 94 পিরিয়ডে যখন আমরা স্কুলে পড়তাম সেই সময় যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না। দেবনাথপুর থেকে সাইকেল চালিয়ে আমরা সকালবেলা স্কুলের উদ্দেশ্যে রওনা দিতাম। সকালে টিউশন ক্লাস করতে হতো, প্রথমে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এগুলো টিউশন পড়ে আমরা ব্যাগে করে ওই একটা টাওয়েল আর এক সেট জামা কাপড় সাথে নিয়ে আসতাম। টিউশন কমপ্লিট করে এই স্কুলে এসে আমাদের এখানে বোধহয় যারা সিকিউরিটির কাজ করতো, বাহাদুররা, নেপালি বাহাদুর, ওরা থাকতো। ওদের পাশে বাথরুম ছিল, ওইখানে চান টান করে ড্রেস চেঞ্জ করে নিতাম এবং কোনো হোটেল থেকে একটু খেয়ে আবার স্কুলের ক্লাসে অ্যাটেন্ড করতাম। যাই হোক, ক্লাস অ্যাটেন্ড করার সময় আমরা আমাদের যে শিক্ষকরা পড়াতেন তার মধ্যে বিশেষ কিছু শিক্ষকদের নাম না বললেই নয়, যাদের অবদান আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয়েছে। যেমন আমাদের সায়েন্সের রবি দত্ত মহাশয় স্যার, উনি আমাদের কেমিস্ট্রি পড়াতেন। আমাদের মানুষবাবু কেমিস্ট্রি পড়াতেন, আমাকে খুব ভালোবাসতেন, কারণ আমি বরাবর মনেশবাবু মঞ্চেই আছেন, অনেক ধন্যবাদ। এবং আমাদের ষষ্ঠীবাবু বায়োলজি মানে লাইফ সায়েন্স পড়াতেন। আমার বায়োলজি খুব ফেভারিট সাবজেক্ট ছিল, কেমিস্ট্রি আর বায়োলজি এই দুটো সবচেয়ে বেশি ফেভারিট ছিল। তারপরে ছিল ফিজিক্স, তারপরে ছিল ম্যাথামেটিক্স, আর পরবর্তীতে যেগুলো ল্যাঙ্গুয়েজ ইংলিশ বা বাংলা। তো যাই হোক, আমার ভবেশবাবুর কথাও মনে পড়ে। ভবেশবাবু উনি হয়তো স্টুডেন্ট লাইফে কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে ওনার ঘাড়ের একটা সাইড অ্যাক্সিডেন্টে ওনার ড্যামেজ হয়েছিল বলে ঘাড় বেশি বাড়াতে পারতেন না। তা সত্ত্বেও স্কুলে এসে যেভাবে আমাদের কেমিস্ট্রি বোঝাতেন, সেইগুলো এত সুন্দরভাবে বোঝাতেন এবং মানুষবাবু এত সুন্দরভাবে আমাদের কেমিস্ট্রির রিয়াকশন প্লাস প্র্যাকটিক্যালগুলো করাতেন, সেইগুলো আজ আমার জীবনে কাজে লাগতেছে। যাই হোক, আমাদের ইংলিশ পড়াতেন গণেশ পাল বাবু এবং সমীর দেবনাথ বাবু। ইংলিশে আমরা খুব বেশি এক্সপার্ট ছিলাম না। ইংলিশের ক্লাসে আমাদের রাজস্বী দত্ত আর দুর্গা দাস এই দুজন ছিল এক্সপার্ট। গণেশ বাবু ক্লাসে এসে প্রথমে বলতেন, কোনো কোশ্চেন করলে আমরা একটু লুকিয়ে থাকার চেষ্টা করতাম যে আমাদের কিছু জিজ্ঞাসা না করে বসে। তো দেখতাম প্রথমেই প্রশ্ন করতো রাজস্বী দত্তকে আর দুর্গা দাস, এই ওঠো তোমরা এই প্রশ্ন উত্তর বলো। ওরা গড়বড় করে বলে দিত, আর আমাদের কিছু জিজ্ঞাসা করলে আমরা কোনো রকম একটা উত্তর দিতাম ইংলিশে। কিন্তু কেমিস্ট্রিতে আমাদের মানুষবাবু বা আমাদের অভিদত্তবাবু যা জিজ্ঞাসা করতেন আমরা ভালোই মোটামুটি বলতে পারতাম, প্র্যাকটিক্যালেও তাই আমরা এক্সপার্ট ছিলাম মোটামুটি। আমাদের ব্যাচমেটে তখন আমাদের সঙ্গে ছিল সৌভিক বিশ্বাস, মহানন্দ বিশ্বাস, বসুদা, তারপরে অরুন্ধতী পাল, অনেকেই ছিলেন, সিরাজ, এই আমাদের আরো কে যেন ছিলেন আপনি, জহিরুল ইসলাম, এরা আমাদের ক্লাসমেট ছিল। যাই হোক, আমি পরবর্তীতে এখান থেকে পাস আউট হয়ে কেমিস্ট্রিতে অনার্স করি কেএন কলেজ থেকে বহরমপুরে। পরবর্তীতে ক্যালকাটা ইউনিভার্সিটি সায়েন্স কলেজ থেকে কেমিক্যাল টেকনোলজিতে বিটেক কমপ্লিট করি এবং আমার স্পেশাল সাবজেক্ট সেরামিক্সে ছিল। পরবর্তীতে এমটেক করতে করতে আমি চলে যাই চাকরি পেয়ে গুজরাটে, এবং গুজরাটে তখন থেকে 2003 থেকে আমি এস্টাবলিশ অ্যাজ এ চাকরি অ্যাজ এ ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসাবে আমি জয়েন করেছিলাম। এবং খুব 6 মাস পর আমার প্রমোশন হয়ে 2010-এ আমি একটা কোম্পানির জেনারেল ম্যানেজার হয়ে যাই, ভালো প্যাকেজে।
তারপরে 2010-এ আমি ভাবলাম আমার যারা ম্যানেজিং ডাইরেক্টর তাদের এডুকেশন আমার চেয়ে কম, অথচ তাদের আন্ডারে আমি জেনারেল ম্যানেজার হিসাবে কাজ করে তাদেরকে কোটি কোটি টাকা ইনকাম করে দিচ্ছি। তা আমি ভাবলাম, মাথার মধ্যে এলো যে এদের ইন্ডাস্ট্রিগুলো আমার জন্য চলছে, এত স্টাফ ইঞ্জিনিয়ার সবাই আমার গাইডেন্সে চলছে, এদেরকে আমি বছরে প্রায় 500 কোটি বা 1000 কোটি টাকা ইনকাম করে দিচ্ছি, কেননা আমি নিজেই একটু চেষ্টা করি কিছু করা যায় কিনা। এই থিঙ্কিংটা মাথায় আসতে শুরু করলো। সেই জন্য আমি 2010-এ একটা ছোট্ট কোম্পানি রেজিস্টার করলাম নিজের নামে, এবং ডিসেম্বরে আমি রিজাইন দিলাম 2010-এ। জানুয়ারি 2011 থেকে আমার ছোট্ট একটা কোম্পানি বিজনেস স্টার্ট করলাম। পরবর্তীতে গ্রোথ করে করে 2017-তে আমি গভর্নমেন্টের একটা টেন্ডার পাই, যেটা আমার ইন্ডাস্ট্রি চালাতে গেলে ন্যাচারাল গ্যাস লাগে, ওএনজিসি থেকে নিতে হয়। সেটা টেন্ডার আমি ফার্স্ট বিডার হিসাবে অ্যালটমেন্ট পাই। তখন আমি নিজস্ব একটা ল্যান্ড কিনে 4.5 বিঘা জমি কিনে সেখানে আমার ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করি, এবং কিছু বাঙালি এমপ্লয়ি, আমি যখন চাকরি করতাম তখন থেকে আমার অনেক বাঙালি এমপ্লয়িকে রেখেছি। যাই হোক, আমি ছোটোখাটো একটা শিল্প কারখানা স্থাপন করেছি গুজরাটে, এবং আমার কারখানার যে মেন প্রোডাক্ট সেটা ইনঅর্গানিক কেমিস্ট্রি বেস সাবজেক্টের উপরে। তো আমার লাইফে কেমিস্ট্রির যত জিনিস শিখেছি, অর্গানিক, ফিজিক্যাল কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, তার মধ্যে আমার অ্যাপ্লিকেশন লাইফে অনলি ইনঅর্গানিক কেমিস্ট্রিটাই কাজে লাগছে আমার মানে বর্তমান লাইফে আমার ইন্ডাস্ট্রি লেভেলে। তো ইনঅর্গানিক কেমিস্ট্রিটা যেগুলো আমরা পড়েছি আমাদের স্যারদের কাছ থেকে, মানুষবাবুর কাছ থেকে হোক বা ভবেশবাবুর কাছ থেকে হোক, পরবর্তীতে কলেজ লেভেলে ইউনিভার্সিটি লেভেলে শিখেছি, সেগুলো আমার এখনো ভালো মনে আছে। যে অ্যাটমিক স্ট্রাকচার, অন্যান্য হাইজেনবার্গের থিওরি, নিউটনের থিওরি, গ্র্যাভিটেশনাল ফোর্স যা যা শিখেছিলাম, ওই জিনিসগুলো, ওই ফর্মুলেশনগুলো এখনো কাজে লাগছে আমার। সেই জন্য সেই সাবজেক্টটা আমি এখনো ভুলিনি। অন্যান্য সাবজেক্টগুলো কিছুটা হয়তো বা ভুলে গেছি। তাই বলছি যে দেখুন, আমাদের মধ্যে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে। আমি দেবজ্যোত, আমাদের কে যেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছে, আমাদের দেবজ্যোতি না, দেবজ্যোতি বোধ হয়, হ্যাঁ, ধ্রুবজ্যোতি আমাদের অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়েছে। এত বড় একটা পদে উত্তীর্ণ হয়েছেন। সেন্ট্রাল আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এক্সাইজ ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট কমিশনার ধ্রুবজ্যোতি আমাদের ক্লাসমেট। আমাদের আরো অনেক ক্লাসমেট, বসুধা একটা স্কুলের টিচার, অনেকে দেখলাম, মানুষের সঙ্গে আজকে পরিচয় হলো। 31 বছর পর এদের সঙ্গে আজকে দেখা হলো আমার, কে কোথায় আছে না আছে সেটা পরিচয় হলো। আমাদের কৃষ্ণ হতা এত সুন্দর ডাক্তার হয়েছে, নাম শুনেছি অনেকদিন থেকে, যে কল্যাণীতে নার্সিং হোম করেছে, শুনেছি সব। আমার অখিল বাবু মাস্টারমশাই, যে বেতায় লালবাজারে থাকেন, আমাকে মাঝে মধ্যেই ফোন করেন, খোঁজ নেন। উনি বলেন যে আমার হার্টের কিছু একটা প্রবলেম হয়েছিল, আমি কৃষ্ণর কাছে গেছিলাম, কৃষ্ণ বলেছে স্যার আমার এখানে অ্যাডমিশন হয়ে যান, আমি ঠিক করে দেবো। তো যাই হোক, অখিলবাবু ফোন করে আমাকে বলেছে কৃষ্ণর জন্যই আমি সুস্থ হয়ে উঠেছি। এইসব কথা মনে করলে আমার খুব ভালো লাগে যে আমাদের যারা বন্ধু বান্ধব ছিল আজকে সমাজের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের সমাজের সেবায় অগ্রণী ভূমিকা পালন করছে। আমি খুব গর্ববোধ করছি এই কথা শুনে এবং জানতে পেরে। আমি তো এলাকায় বেশি আসতে পারি না, বছরে 1-2 বার আসি। অনেকের সঙ্গে দেখা হয়, অনেকের সঙ্গে দেখা হয় না। আমার এক ক্লাসমেট গোপীনাথ মুন্সি, ও এই স্কুলের বর্তমান শিক্ষক। ওরই উদ্যোগে বা ওরই প্রচেষ্টায় বা ওর রিকোয়েস্টে আমি আজ এখানে এসেছি। ওকে কথা দিয়েছিলাম যে আমি আসবো। তো যাই হোক, আমি আমার বক্তব্য খুব বেশি দীর্ঘায়িত করবো না। আমি আমার বর্তমান যারা স্টুডেন্ট এই স্কুলে তাদেরকে একটাই কথা বলবো, যে যদি দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কঠোর পরিশ্রম করা যায়, তার বাইরে কোনো কিছু নেই। যত মিডিয়াম লেভেলের স্টুডেন্ট হোক, কমন লেভেলের স্টুডেন্ট হোক বা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হোক না কেন, অধ্যাবসায় প্রচেষ্টা যদি থাকে, মানসিক কনফিডেন্স যদি থাকে, মেন্টাল কনফিডেন্স যাকে বলে, স্ট্রেংথ, মনোবল যদি থাকে, তাহলে সমাজে প্রতিষ্ঠিত হওয়া কোনো ব্যাপার নয়। যত বাধা বিঘ্ন আসুক না কেন, সমস্ত বাধা বিঘ্নকে অতিক্রম করে সফলতা অর্জন করা যায়। আমার জীবনে এই ইন্ডাস্ট্রি এস্টাবলিশ করার পেছনে হাজারো বাধা বিঘ্ন এসেছে। সেই বাধা বিঘ্ন অতিক্রম করে আমি একজন বাঙালি মানুষ হয়ে গুজরাটের বুকে ছোট্ট একটা কারখানা এস্টাবলিশমেন্ট করেছি। প্রচুর বাধা এসেছে, প্রচুর। সেখানে একদম পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে, কালেক্টরের অফিস থেকে শুরু করে,
মুখ্যমন্ত্রীর অফিস থেকে শুরু করে গান্ধীনগর দিল্লি পর্যন্ত সমস্ত জায়গার পারমিশন কালেক্ট করা 4 টাকা নিয়ে কথা নয়, সমস্ত কিছু আমি ইজিলি করে নিয়েছিলাম, কারণ আমার কনফিডেন্স ছিল আমি করতে পারবো। আমার হয়তো কনফিডেন্স ছিল আমি করবো, সেজন্যই করতে পেরেছি। অনেক কথা এসছে, অনেকে বিরোধিতা করেছে, অনেক বিভিন্ন কমিউনিটি, অ্যান্টি বেঙ্গলি কমিউনিটি যারা ছিল তারা অনেক বিরোধিতা করেছে। আমি যাতে ইন্ডাস্ট্রি এস্টাবলিশমেন্ট না করতে পারি তার জন্য তারা কয়েকশো কোটি টাকা খরচ করেছে, তাও তারা বাধা দিতে পারেনি। আমি জানি বাঙালিদের মধ্যে যে বুদ্ধিমত্তা আছে, যে ইন্টেলিজেন্স আছে, এইটাকে কাজে লাগায় যদি, আর নিজের মনোবলকে যদি কাজে লাগায়, বাঙালিরা অনেক অনেক উপরে পৌঁছে যেতে পারে। আমার অনেক বন্ধু বান্ধব ডিআরডিওর সায়েন্টিস্ট আছে, অনেক বন্ধু বান্ধব সিজিসিআইআর এর সায়েন্টিস্ট, অনেক বন্ধু বান্ধব ইসরোর সায়েন্টিস্ট, তাদের সঙ্গেও আমার যোগাযোগ আছে। তাই আমি বলি যে তোমরা এখনকার বর্তমান যারা স্টুডেন্ট আছো, কোনো দিন নিজেদেরকে ছোট ভাববে না, মনোবলের সাথে মনোযোগের সাথে প্রচেষ্টা করে যাও, দেখবে একদিন সফলতা আসবেই আসবে। আমাদের বাঙালিদের কিন্তু যে ইন্টেলিজেন্স আছে এটাকে কাজে লাগাতে পারলে ভারতবর্ষে একদিন আবার বাঙালিরা তাদের নাম সুপ্রতিষ্ঠিত করবে। যেমন একটা সময় ছিল বাঙালিদেরই নাম ছিল বিজ্ঞানী জগদীশ চন্দ্র বোস, প্রফুল্ল চন্দ্র বোস, আচার্য প্রফুল্ল চন্দ্র বোস বা অন্যান্য সাহা, মেঘনাথ সাহা, এরা যতই নাম করা বিজ্ঞানীরা ছিলেন, আরো অন্যান্য যারা ছিলেন, স্বামী বিবেকানন্দ, যাই হোক অন্যান্য আমাদের রবীন্দ্রনাথ ট্যাগোর, তারা যে একটা সময় পুরো বাংলার কালচার, কৃষ্টি কালচারকে ভারতবর্ষের উপর মহলে পৌঁছে দিয়েছিলেন। আজকে ধীরে ধীরে আমাদের পশ্চিমবঙ্গের সামাজিক, অর্থনৈতিক এবং কৃষ্টি কালচার একটু নিচের দিকে নেমে যাচ্ছে মনে হয়। আমাদের সবার প্রচেষ্টা যদি থাকে, আবার বাঙালিরা কিন্তু ভারতবর্ষের প্রতি আমরা মাথা তুলে দাঁড়াতে পারি, আবার সেই সুনাম অর্জন করতে পারবো যে না, বাঙালিদের দ্বারাই সারা ভারতবর্ষের পথ প্রদর্শন করে এবং সারা ভারতবর্ষ বাঙালিদের চিন্তা ভাবনার উপর বেশ করেই সারা ভারতবর্ষের নীতি নির্ধারণ করতে পারবে। এই কামনা আমি রাখি এক বর্তমান প্রজন্মের কাছে। ধন্যবাদ সবাইকে আমাকে বলার জন্য এবং শোনার জন্য। আমি আরেকবার আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন বা বর্তমান যারা শিক্ষক শিক্ষিকা আছেন এবং এখনকার যারা স্টুডেন্ট আছেন, আমার যারা সহপাঠী ছিলেন, সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই সমাপ্তি করছি। আমার